2020-21 সেশনে ভর্তিকৃত নবীন শিক্ষার্থী, তোমাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মিল্টন মুরল, প্রভাষক কৃষি শিক্ষা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় নবীন শিক্ষার্থী, আমরা সবাই ছোটবেলা থেকে একটি প্রবাদ বাক্য শুনে আসছি, আর সেটা হচ্ছে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। প্রিয় নবীন শিক্ষার্থী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ পরিবারবর্গ এই প্রবাদ বাক্যটির গুরুত্ব উপলব্ধি করে এই করোনা পরিস্থিতিতে তোমাদের পড়ালেখায় যাতে কোনো সমস্যা না হয়, তোমাদের সময়টার প্রপার ইউটিলাইজ হয় এবং তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো, এর জন্য তোমাদের জন্য এই অনলাইনের ক্লাসের আয়োজন করা হয়েছে। প্রিয় নবীন শিক্ষার্থী, তোমাদের একাদশ শ্রেণীর যে সিলেবাস রয়েছে, আমি আজকের প্রথম ক্লাসে তোমাদের সেই সিলেবাস সম্পর্কে একটা ধারণা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের কৃষি শিক্ষার যে বিষয়টা রয়েছে, এই বিষয়ে আমাদের এখানে দুইজন শিক্ষক রয়েছে। আমি এবং তোমাদের আরেকজন শিক্ষক রয়েছে, কৃষিবিদ মোহাম্মদ শাহানুর আলম। তোমাদের এই ক্লাস MT1 এবং MT2 যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসে আমি কৃষি শিক্ষা প্রথম পত্র নিব এবং স্যার তোমাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র নিয়ে ক্লাস নেবেন। তবে তোমাদের MT1 এবং MT2 যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় তোমাদের কৃষি শিক্ষা প্রথম পত্র থেকে থাকবে প্রথম অধ্যায় MT1 এ এবং MT2 তে থাকবে দ্বিতীয় অধ্যায়। ঠিক তেমনি কৃষি শিক্ষা দ্বিতীয় পদে থেকে থাকবে তোমাদের MT1 এ প্রথম অধ্যায় এবং MT2 তে থাকবে দ্বিতীয় অধ্যায়ের পাঠ 1 থেকে 30 পর্যন্ত। তোমাদের MT1 এ মোট ক্লাস হবে 10টি, কৃষি শিক্ষা প্রথম পত্র থেকে 5টি, প্রথম পত্র থেকে 5টি এবং হচ্ছে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র থেকে 5টি। ঠিক তেমনি তোমাদের MT2 তেও তোমাদের মোট 10টি ক্লাস হবে, কৃষি শিক্ষা প্রথম পত্র থেকে 5টি এবং কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র থেকে 5টি, মোট 10টি ক্লাস। আমরা তোমাদের যে MT1 এবং MT2 যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা চলে যাচ্ছি আজকের আলোচনার বিষয় সম্পর্কে। প্রিয় নবীন শিক্ষার্থী, আমরা জানি সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ। 16 কোটি মানুষ অধ্যুষিত এদেশের মানুষ কোনো না কোনো ভাবে কৃষির সাথে সংশ্লিষ্ট। শত বছরের ইতিহাস লাঙ্গল জোয়াল এখন আর খুঁজে পাওয়া যায় না, এখন আর বাঁশি বাজিয়ে কোনো রাখালকে গরু চরানোর মাঠে দেখা যায় না। প্রযুক্তির উৎকর্ষতায় লাঙ্গল জোয়াল এখন সবই হারিয়েছে। এখন কৃষিক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে পাওয়ার টিলার, হারভেস্টার, উন্নত ধরনের যে কৃষি যে যন্ত্রপাতি আছে, এগুলো ব্যবহার করা হচ্ছে। পৃথিবীতে প্রতিনিয়তই জনসংখ্যা বাড়ছে, আর সেই সাথে বাড়ছে খাদ্যের চাহিদা। কিন্তু এই পরিস্থিতিতে আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আর এটা সম্ভব হয়েছে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের ফলে। আগে যেসব জমিতে যেখানে 1 থেকে 2 টন ফসল উৎপাদন করা হতো, আজ এখানে সেই একই জমিতে একই জমি থেকে এখন উৎপাদন করা হচ্ছে 7 থেকে প্রায় 8 টন ফসল। প্রিয় নবীন শিক্ষার্থী, আজকে আমরা যে আলোচ্য বিষয় রয়েছে, সেই আলোচনার বিষয়ের ভিতরে রয়েছে এগ্রিকালচার শব্দের উৎপত্তি এবং এর সংজ্ঞা, কৃষি শিক্ষার আলোচ্য বিষয়, কৃষির ক্ষেত্র, কৃষির গুরুত্ব, ফসলের প্রকারভেদ এবং হচ্ছে মাঠ এবং উদ্যান ফসল। প্রিয় নবীন শিক্ষার্থী, শুরুতে আমরা জানবো এগ্রিকালচার শব্দের উৎপত্তি। এগ্রিকালচার যে শব্দটি রয়েছে, এগ্রিকালচার শব্দটি মূলত দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। এর একটি হচ্ছে এগার এবং আরেকটি হচ্ছে কালচুরা। এগার শব্দটি অর্থ হচ্ছে ল্যান্ড এবং কালচুরা শব্দটির অর্থ হচ্ছে চাষাবাদ। তাহলে এগ্রিকালচার শব্দটির অর্থ দাঁড়ায় ভূমি চাষাবাদ, অর্থাৎ ভূমিকে চাষ দিয়ে ফসল উৎপাদন করার যে প্রক্রিয়া, তাকেই এগ্রিকালচার বলা হয়। কিন্তু আমরা যদি এই সংজ্ঞাটাকে একটু সুন্দরভাবে বলি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে এগ্রিকালচার হচ্ছে একটা সায়েন্স। আমরা এভাবে বলবো যে বিজ্ঞানের যে শাখায় প্রাকৃতিক সম্পদকে যথাযথ ব্যবহারের মাধ্যমে, প্রাকৃতিক সম্পদ কোনগুলা? বাতাস, পানি, সূর্যের আলো, এগুলা। প্রাকৃতিক সম্পদকে, মাটি, প্রাকৃতিক সম্পদকে যথাযথ ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন, উন্নয়ন, তারপর হচ্ছে সংরক্ষণ,
বাজারজাতকরণ যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় এগ্রিকালচার। তা আমরা এগ্রিকালচার শব্দের উৎপত্তি এবং এর সংজ্ঞা সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো কৃষি শিক্ষার আলোচ্য বিষয়, অর্থাৎ কৃষি শিক্ষা পড়তে গেলে যে যে বিষয়গুলা আমাদের জানতে হয় বা আমরা কৃষিকে পড়লে যে বিষয়গুলা সম্পর্কে জানবো, সেই বিষয়গুলোর ভিতরে রয়েছে কৃষি তত্ত্ব বা অ্যাগ্রোনমি, উদ্যান তত্ত্ব বা হর্টিকালচার, মৃত্তিকা বিজ্ঞান বা সয়েল সায়েন্স, তারপর রয়েছে উদ্ভিদবিদ্যা, তারপর রয়েছে কৃষি রসায়ন, এগ্রিকালচার কেমিস্ট্রি, রোগতত্ত্ব, প্লান্ট প্লান্ট ফিজিও প্লান্ট প্যাথোলজি, তারপর রয়েছে কীটতত্ত্ব, এন্টোমোলজি, পলিতত্ত্ব বা জেনেটিক, তারপর হচ্ছে কৃষি সম্প্রসারণ অর্থাৎ এগ্রিকালচার এক্সটেনশন। প্রথমেই রয়েছে কি কৃষি তত্ত্ব অর্থাৎ অ্যাগ্রোনমি, যেটা তাহলে আমরা এভাবে সংজ্ঞায়িত করব কৃষি তত্ত্বকে বা অ্যাগ্রোনমিকে, যে বিজ্ঞানের যে শাখায় মাঠ ফসল নিয়ে চাষাবাদ করা হয়। মাঠ ফসল কোনগুলা? ধান, গম, ভুট্টা, আখ, সরিষা, এই যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলা উৎপাদন, উন্নয়ন, তারপর হচ্ছে বাজারজাতকরণ, সংরক্ষণ করা হয়, তাকে কৃষি তত্ত্ব বা অ্যাগ্রোনমি বলা হয়। তারপর আছে উদ্যান তত্ত্ব। তো উদ্যান তত্ত্বকে আমরা এভাবে বলবো যে বিজ্ঞানের যে শাখায় উদ্যান তত্ত্বর বিষয়ে যে ফসলগুলো রয়েছে, অর্থাৎ ফুল, ফল এবং শাকসবজি এবং মশলা, এই ফসলগুলার উৎপাদন, উন্নয়ন এবং হচ্ছে কি সংরক্ষণ এবং বাজারজাতকরণ নিয়ে আলোচনা করা হয়, তাকে উদ্যান তত্ত্ব বলা হয়। মৃত্তিকা বিজ্ঞান অর্থাৎ সয়েল সায়েন্স, গাছ অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় মাটি নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ কোন মাটিতে কোন ধরনের ফসল ভালো হয়, মাটির পুষ্টি উপাদান নিয়ে আলোচনা করা হয়। কারণ এক এক জায়গার মাটি এক এক রকম থাকে এবং এক এক এলাকায় এক এক ধরনের ফসল ভালো হয়। কোন মাটিতে কোন ধরনের ফসল চাষাবাদ করলে ভালো ফলন পাওয়া যাবে, এই বিষয় নিয়ে সামগ্রিকভাবে এই মৃত্তিকা বিজ্ঞান যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা আলোচনা করা হয়। তারপর আছে উদ্ভিদবিদ্যা। আমাদের যেমন শ্বসন ঘটে এবং দৈহিক বৃদ্ধি ঘটে, ঠিক তেমনি গাছেরও তাদের খাবার তৈরি করতে হয়, তাদের শ্বসন ঘটে, তাদের অতিরিক্ত যে পানি থাকে উদ্ভিদের ভিতরে, সেই অতিরিক্ত পানি তারা পরিশোধন প্রক্রিয়ায় বের করে দেয়। বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের শারীরতাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা উদ্ভিদবিদ্যা বলবো। তারপর আছে কৃষি রসায়ন অর্থাৎ এগ্রিকালচার কেমিস্ট্রি। আমাদের যেমন বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান দরকার, ঠিক তেমনি গাছেরও বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান দরকার। আমাদের যেমন দরকার ছয়টি পুষ্টি উপাদান, যেমন ভিটামিন, খনিজ লবণ, পানি, এরকম বিভিন্ন ধরনের আমিষ, স্নেহ, ঠিক তেমনি গাছের দরকার হচ্ছে 16টি। এই 16টি উপাদানকে আমরা মুখ্য এবং গৌণ এই দুটি ভাগে ভাগ করতে পারি। মুখ্য যে উপাদানগুলো রয়েছে সেগুলোর ভিতরে রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তারপর আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, এগুলা। এবং গৌণ যেগুলো রয়েছে সেগুলোর ভিতরে রয়েছে কোবাল্ট, নিকেল, জিঙ্ক ইত্যাদি। গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেহেতু তাদের এই পুষ্টি উপাদান দরকার, এই পুষ্টি উপাদান কার্বন, হাইড্রোজেন, এগুলা তারা বাতাস থেকে গ্রহণ করে এবং বাকি যে উপাদানগুলো সেগুলো মাটি থেকে গ্রহণ করে। কিন্তু মাটিতে যদি এই পুষ্টি উপাদানগুলো না থাকে, তখন কি করতে হবে? আমাদের জমিতে আমাদের সার দিতে হবে। এর জন্য আমরা বিভিন্ন সময় গোবর, ইউরিয়া, টিএসপি, এমওপি যে সারগুলো রয়েছে এগুলো আমাদের জমিতে দিতে হয়, এই যে পুষ্টি উপাদানটাকে পুষ্টি উপাদান ঘাটতি পূরণ করার জন্য। তারপর রয়েছে রোগতত্ত্ব অর্থাৎ প্লান্ট প্যাথোলজি। এই রোগতত্ত্বে আমাদের যেমন বিভিন্ন ধরনের রোগবালাই হয়, গাছেরও ঠিক তেমনি রোগবালাই হয়। কিন্তু আমাদের রোগবালাই হলে আমরা ডক্টরের কাছে যে আমরা বলতে পারি যে আমাদের এই সমস্যা, আমার এই উপসর্গ দেখা যাচ্ছে, কিন্তু গাছ কিন্তু ওরকম ভাবে বলতে পারে না। ও কি করে? সিমটম দেখা যায়। যেমন যদি কোনো গাছের নাইট্রোজেনের অভাব হয়, তাহলে তার পাতাগুলা হলুদ হয়ে যায়। আবার যদি বোরনের অভাব হয় তাহলে পাতাগুলা কুঁচকে যায়। এরকম বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের যে রোগ রয়েছে, এই রোগগুলা কিভাবে চেনা যায় এবং কিগুলা সেটা দমন করা যায়, মানে এগুলোর প্রতিরোধ করা যায়, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা, তাকে প্লান্ট রোগতত্ত্ব বলা হয় বা প্লান্ট প্যাথোলজি। তারপর হচ্ছে কীটতত্ত্ব অর্থাৎ পোকামাকড়। ফসলে আমরা বিভিন্ন ধরনের পোকামাকড়
দেখতে পাই। এর ভিতর কিছু রয়েছে আমাদের ফসলের উপকার করে থাকে, পরাগায়নে সহায়তা করে থাকে, আবার কিছু আছে ক্ষতি করে থাকে। তো বিজ্ঞানের যে শাখায় ক্ষতিকারক এবং উপকারী কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, তাদের যে জীবনচক্র রয়েছে সেই জীবনচক্র নিয়ে আলোচনা করা হয় এবং কিভাবে তাদের প্রতিকার করা যায় এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে এন্টোমোলজি বা কীটতত্ত্ব। তারপর আছে কলিতত্ত্ব অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা আমরা বলবো। এই বিজ্ঞানের যে শাখায় অর্থাৎ জিনগত পরিবর্তনের মাধ্যমে গাছের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে পরিবর্তন আনা হয়, সেটা হচ্ছে কলিতত্ত্ব। যেমন একটা গাছে টক আম হয়, কিন্তু আমরা যদি সেই টক আমের সেই টক জিনটাকে চেঞ্জ করে সেখানে যে মিষ্টি আম হওয়ার জন্য যে জিনটা রয়েছে সেই জিনটা যদি আমরা এখানে স্থাপন করে দিতে পারি, তাহলে সেখানে কিন্তু ওই আগে যে গাছে যে টক হইতো আমটা, তখন কিন্তু সেই আমটা টক হবে না। এভাবে পরিবর্তন করা যায়। তাছাড়া এই কলিতত্ত্বের মাধ্যমে আগে সমুদ্র উপকূলে যে সব লোনা পানি ছিল সেখানে কিন্তু ধান উৎপাদন করা, বিভিন্ন ধরনের যে ফসল ছিল এগুলো কিন্তু উৎপাদন করা সম্ভব ছিল না। কিন্তু এখন এই কলিতত্ত্বের মাধ্যমে এখন কিন্তু বিভিন্ন ধরনের ড্রাউট টলারেন্ট, তারপর হচ্ছে স্যালানিটি, লবণাক্ত সহিষ্ণু বিভিন্ন ধরনের জাত উদ্ভাবন করা হয়েছে, যেগুলো এখন সমুদ্র উপকূলে যেসব লোনা পানি রয়েছে সেখানে কিন্তু এই ফসলগুলো এখন চাষাবাদ করা সম্ভব হচ্ছে। তারপর হচ্ছে কৃষি সম্প্রসারণ অর্থাৎ এগ্রিকালচার এক্সটেনশন। কৃষি সম্পর্কিত যে জ্ঞানগুলা গবেষণা করে তৈরি হয়, সেই সেই গবেষণার ফলটা কৃষকদের মাঝে যে যেভাবে আর কি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে কৃষি সম্প্রসারণ। এই কৃষি সম্প্রসারণের মাধ্যমে বিভিন্ন যে গবেষণা কেন্দ্র রয়েছে সেখানে অর্জিত যে জ্ঞান বা নতুন নতুন যে প্রযুক্তি উদ্ভাবন করা হয়, এগুলা কৃষকদের মাঝে বিভিন্ন প্রচার মাধ্যমে, টেলিভিশন, রেডিও, তারপরে হচ্ছে বিভিন্ন সেমিনার, এগুলোর মাধ্যমে, লিফলেটের মাধ্যমে এগুলা পৌঁছে দেওয়া হয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের কৃষি শিক্ষার যে পড়লে যে বিষয়গুলো জানতে পারবে, সেই বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদের জাস্ট একটা ধারণা দেওয়া হয়েছে এই স্লাইডে। তারপরে তোমাদের রয়েছে কৃষি শিক্ষার গুরুত্ব। কৃষি শিক্ষার গুরুত্ব আসলে অপরিসীম। শুরুতে যেটা রয়েছে মৌলিক চাহিদা পূরণে, আমাদের যে 5টি মৌলিক চাহিদা রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই 5টি মৌলিক চাহিদার 5টি কিন্তু আসলে আসে কৃষি থেকে। যেমন আমরা যদি খাদ্যের কথা বলি, খাদ্য আমরা কি খাই? আমরা খাই ভাত, রুটি, তরি তরকারি, শাকসবজি, ফলমূল, এগুলোই তো আমরা খেয়ে থাকি। কিন্তু এগুলো আসে কোথা থেকে? এগুলো কিন্তু আসলে কৃষিজাত। তারপর রয়েছে বস্ত্র, খাদ্য, বস্ত্র। বস্ত্র আমাদের সুন্দর সুন্দর পুজোর সময়, ঈদের সময় যে সুন্দর সুন্দর যে ড্রেস বা শাড়ি, কাপড় যেগুলো আমরা পরিধান করি, এগুলো আসে কি থেকে? তুলা থেকে। আর তুলাটা কিন্তু আসে পাট থেকে, তারপর রেশম থেকে, এগুলো থেকে আসে থেকে। তাহলে এটাও কিন্তু কৃষিজাত। তারপর রয়েছে বাসস্থান। আমরা ঘরবাড়ি তৈরি করার জন্য যে কাঠ ব্যবহার করি বা ফার্নিচার তৈরি করার জন্য যেসব কাঠ ব্যবহার করি, সেগুলো কিন্তু কৃষিজাত। তোমরা অনেকে ভাবতেছো যে তোমার বিল্ডিং যদি তৈরি করি সেটাতে কৃষি কি আছে, কিন্তু বিল্ডিং তৈরি করার সময় কিন্তু বাঁশ লাগে, কাঠ লাগে, এগুলো কিন্তু লাগে। তাছাড়া বাসার ভিতরে যে ফার্নিচার গুলো থাকে, বিভিন্ন ধরনের যে জিনিসপত্র থাকে, এগুলো কিন্তু কৃষি থেকে যে কাঠ উৎপন্ন হয় সেই কাঠ থেকে কিন্তু তৈরি করা হয়। তারপর শিক্ষার ক্ষেত্রে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে কৃষি শিক্ষার গুরুত্ব অপরিসীম। কারণ আমরা যে মূল্যবান যে বইটি পড়ি, সেই বইটি আসলে কি দিয়ে তৈরি? সেই বইটি হচ্ছে হয় বাঁশের পাতা থেকে তৈরি করা হয়, অথবা আখের যে চোবড়া থাকে সেটা থেকে তৈরি করা হয়, অথবা নলখাগড়া থেকে এই আসলে কাগজটা কিন্তু তৈরি করা হয়। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভেষজ যেসব উদ্ভিদ রয়েছে, যেমন আমলকি, হরতকি, বহেরা, তারপর থানকুনি, তুলসী, এসব যে উপকারী যেসব উদ্ভিদ রয়েছে, এগুলো থেকে কিন্তু ওষুধ তৈরি করা হয়। এবং আমরা যদি বাজারের থেকে যদি কেমিক্যাল ওষুধ খাই, সেক্ষেত্রে কিন্তু তার একটা সাইড ইফেক্ট থাকে অনেক সময়। যেমন আমাদের যদি জ্বর হয়, তখন আমরা যদি প্যারাসিটামল খাই, কিন্তু প্যারাসিটামল খেলে কিন্তু আমাদের কিন্তু গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমাদের কিন্তু আবার একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয়। কিন্তু এই যে ভেষজ যেসব উদ্ভিদ রয়েছে, আমরা যদি এগুলো যদি মানে ওষুধ করলে যদি এগুলো আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু এগুলো কোনো সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে না।
তো তারপর রয়েছে শিল্প এবং বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেমন হচ্ছে পাট শিল্প, পাট শিল্পে পাট ব্যবহার করা হয়, রাবার শিল্প রয়েছে, তারপর রয়েছে ট্যানারি শিল্প, তারপর রয়েছে চিনি শিল্প। এরকম বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেখানে কৃষিজাত যেসব আহ, আহ, পণ্য রয়েছে এগুলা ব্যবহার করা হয়ে থাকে। কর্মসংস্থানের ক্ষেত্রে কৃষি শিক্ষার গুরুত্ব রয়েছে, কারণ অনেক বেকার লোক রয়েছে যারা এই বিভিন্ন ধরনের খামার করে, মুরগির খামার করে, মাছের খামার করে, অথবা ফলের বাগান করে তারা যে তাদের কর্মসংস্থান, সেই কর্মসংস্থানটা সুযোগ সৃষ্টি করতে পারতেছে। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও কৃষি শিল্পের গুরুত্ব রয়েছে, কারণ বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য, যেমন হচ্ছে আখ, তারপর হচ্ছে চা, তারপর হচ্ছে পাট, এসব যে জিনিসপত্র রয়েছে, এগুলা চামড়া, এগুলো কিন্তু সবই কিন্তু কৃষিজাত পণ্য। তারপর তৈরি পোশাক, এই তৈরি পোশাকটা কি থেকে আগেই বলা হয়েছে যে পাট থেকে আসে, এগুলো কিন্তু বিদেশে রপ্তানি করা হচ্ছে, এবং এগুলা কি করতেছে, প্রতিনিয়ত জিডিপি, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হারে প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করতেছে। প্রাকৃতিক ভারসাম্য এবং হচ্ছে সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে কৃষির গুরুত্ব রয়েছে। আমরা যেমন বাঁচার জন্য যেমন আমাদের অক্সিজেন দরকার, গাছের ঠিক তেমনি দরকার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা অক্সিজেন গ্রহণ করি এবং হচ্ছে কি গাছ কি করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আমরা অক্সিজেন গ্রহণ করি এবং সাথে সাথে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এই কার্বন ডাইঅক্সাইডটা গাছ গ্রহণ করে, আর গাছ যে অক্সিজেনটা দেয় এটা আমরা কিন্তু গ্রহণ করি। এভাবে প্রাকৃতিক যে ব্যালেন্স, এই ভারসাম্যটা রক্ষা হচ্ছে। তাছাড়া আমাদের সৌন্দর্য রক্ষার্থে, অর্থাৎ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে, স্কুল প্রতিষ্ঠানে, বাড়ির আশেপাশে, রাস্তাঘাটের বিভিন্ন আশেপাশে বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হয়, যেমন ফলের গাছ লাগানো হয়, ফুলের গাছ লাগানো হয়, এগুলো সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে জানলাম কৃষি শিক্ষার যে গুরুত্ব রয়েছে, এই গুরুত্ব সম্পর্কে আমরা ধারণা নিতে পারলাম। এবার আমরা জানবো কৃষি ক্ষেত্র। মূলত এটা হচ্ছে তোমাদের বইয়ের পার্ট 1। তোমাদের আজকের ক্লাসে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, এই 3টা পার্ট নিয়ে আলোচনা করা হবে। কৃষি ক্ষেত্র হচ্ছে পার্ট 1। কৃষির 6টি ক্ষেত্র রয়েছে। এই 6টি ক্ষেত্রের ভিতরে রয়েছে মাঠ ফসল, উদ্যান ফসল, মৎস্য চাষ, গবাদি পশু পালন, পোল্ট্রি এবং হচ্ছে বনায়ন। তোমাদের কৃষি শিক্ষার প্রথম পত্র এবং দুটি বই রয়েছে। তোমাদের কৃষি শিক্ষার প্রথম পত্রে এই মাঠ ফসল এবং হচ্ছে উদ্যান ফসল, এই দুইটা ফসল নিয়ে টোটাল বইয়ে আলোচনা করা হয়েছে। এবং তোমাদের কৃষি শিক্ষার আরেকটা যে বই রয়েছে দ্বিতীয় পত্র, এই দ্বিতীয় পত্র তোমাদের এই মৎস্য চাষ, গবাদি পশু পালন, পোল্ট্রি এবং হচ্ছে বনায়ন, এই 4টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা মাঠ ফসল এবং উদ্যান ফসল সম্পর্কে জানব। তার আগে আমরা জানবো ফসলের প্রকারভেদ। ফসলের প্রকারভেদ। ফসল, আমরা কিন্তু সব ধরনের উদ্ভিদকে আমরা কিন্তু ফসল বলি না। যেমন দুর্বা গাছকে আমরা কি ফসল বলি? বলি না। কচুরিপানাকে আমরা ফসল বলি? বলি না। তাহলে ফসল, অর্থনীতির ভাষায় আমরা ফসল তাকেই বলবো যার চাহিদা থাকবে এবং যার অর্থনৈতিক গুরুত্ব থাকবে। যে ফসলগুলা কৃষকরা মাঠে ফলানো হয়, এই ফসলগুলাকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মাঠ ফসল এবং আরেকটা হচ্ছে উদ্যান ফসল। মাঠ ফসল হচ্ছে ওই ধরনের ফসল যে ফসলগুলা নিচু জমিতে এবং হচ্ছে মাঝারি উঁচু জমিতে চাষাবাদ করা হয়, যেমন ধান, গম, ভুট্টা, এইসব ফসল। এবং এই ফসলগুলা চাষাবাদ করতে খুব বেশি যত্ন নেওয়া হয় না, এবং এইসব ফসল একসাথে বপন করা হয় বা রোপণ করা হয় এবং একসাথে কর্তন করা হয়। যেমন ধান একসাথে রোপণ করা হয় এবং একসাথে কাটা হয়। এগুলো হচ্ছে মাঠ ফসল। এবং এই মাঠ ফসলের ফসল ফলানোর জন্য তেমন বেড়া দিতে হয় না। তারপর হচ্ছে প্রতিটা গাছের আলাদা যত্ন নিতে হয় না। এবং এই মাঠ ফসলগুলো সাধারণত বীজের মাধ্যমেই এদের বংশবৃদ্ধি হয়ে থাকে। তারপর হচ্ছে উদ্যান ফসল। উদ্যান ফসল হচ্ছে ওই ধরনের ফসল যে ফসলগুলা উঁচু জমিতে চাষাবাদ করা হয়, যেমন ফুল গাছ, ফল গাছ। বন্যামুক্ত এলাকায় মূলত এই উদ্যান ফসলটা চাষ করা হয়। ফুল, ফল, শাকসবজি, এগুলো হচ্ছে এই ফসলগুলো কি করতে হয়, নিবিড় যত্ন নিতে হয়, ইন্টেন্সিভ কেয়ার নিতে হয়, এবং এগুলো প্রতিটা গাছে আলাদা যত্ন নিতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়। তার এই ফসলগুলা বীজের মাধ্যমে ওদের বংশবৃদ্ধি ঘটানো সম্ভব, এবং আছে গাছের যে কোনো অঙ্গের মাধ্যমেও
হয়, যেমন আম গাছ বীজের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটানো সম্ভব, আবার কলমের মাধ্যমে এটা বংশবৃদ্ধি ঘটানো সম্ভব। এবং এই ফসলগুলা উদ্যান ফসলগুলা সাধারণত এক এক সময় এই ফসলগুলা পাকে। যেমন টমেটো আজকে 5টা পাকলো, পরে 5 দিন পর আবার টমেটো 5টা পাকতে পারে একটা গাছের। এরকম ধাপে ধাপে একবারে সংরক্ষণ করা প্রয়োজন হয় না। তা আমরা এখানে মাঠ ফসলের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেই শ্রেণীবিভাগগুলো জেনে নিই। সেটা হচ্ছে দানা জাতীয় ফসল। দানা জাতীয় ফসল হচ্ছে ধান, গম, ভুট্টা। ডাল জাতীয় ফসল হচ্ছে মসুর ডাল, মুগ ডাল। আখ জাতীয় ফসল হচ্ছে পাট, তারপরে মেস্তা এগুলা। তারপর তেল জাতীয় ফসল হচ্ছে সরিষা, সূর্যমুখী, বাদাম। চিনি জাতীয় যে ফসল রয়েছে সেগুলো হচ্ছে আখ, তারপর হচ্ছে সুগার বিট। তারপর হচ্ছে পশুর খাদ্য, যেগুলো পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, নেপিয়ার ঘাস, পাড়া ঘাস ইত্যাদি। তারপর সবুজ সার আছে, যেগুলো থেকে সার তৈরি করা হয়, যেমন ধইঞ্চা। তারপর হচ্ছে শিল্প ফসল আছে, যেমন হচ্ছে শিল্প ফসল পাট, তারপর হচ্ছে রাবার এগুলা। পানীয় ফসল হচ্ছে যেমন হচ্ছে পানীয় ফসলের ভিতরে আছে যেমন চা, তারপর হচ্ছে কফি। এদিকে উদ্যান ফসলের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে 4টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফুল জাতীয়, ফল জাতীয় এবং হচ্ছে সবজি এবং মশলা। ফুল জাতীয় ফসলের ভিতরে শুধু ফুল নিয়ে আলোচনা করা হবে। মশলা জাতীয় ফসলের ভিতরে শুধু মশলা যে ফসল আছে সেগুলো নিয়ে। তারপর সবজি জাতীয় ফসলের ভিতরে শুধু সবজি, যত সবজি আছে সবগুলো নিয়ে আলোচনা করা হয়, এবং ফল জাতীয় ফসলের ভিতর সব ফল নিয়ে আলোচনা করা হয়। তো প্রিয় নবীন শিক্ষার্থী, আমরা এখানে আমরা জানতে পারলাম যে ফসলের যে প্রকারভেদ রয়েছে, মাঠ ফসল, উদ্যান ফসল এবং তার যে শ্রেণীবিভাগ রয়েছে সেই শ্রেণীবিভাগ সম্পর্কে। প্রিয় নবীন শিক্ষার্থী, তোমরা এখানে একটা 2টা ছবি দেখতে পাচ্ছ। তোমাদের এখান থেকে আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এখানে একটা প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে উদ্দীপকের ফসল দুটির মধ্যে পার্থক্য লেখো। তোমরা 2টা ফসল দেখতে পাচ্ছ এখানে। তোমরা এটা বাসায় বসে কৃষি শিক্ষার জন্য আলাদা একটা খাতা তৈরি করবে, এবং সেই খাতায় উপরে লিখবে 1 নং ক্লাস, এবং 1 নং ক্লাস লেখার পরে তারপর নিচে তোমরা এই প্রশ্নের যে আনসার, এই আনসারটা লিখে রাখবে, এবং যখন তোমাদের ক্লাস হবে তখন এই খাতাটা আমার কাছে তোমরা জমা দেবে। তো প্রিয় নবীন শিক্ষার্থী, আজকে তোমাদের এটা প্রথম ক্লাস ছিল। আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় তারপরেও তোমরা এই ভিডিওটার নিচে কমেন্টস করে আমাকে জানাতে পারো যে স্যার এখানে আমি বুঝি নাই, বা এরকম সমস্যা ছিল, বা এটা আরেকটু ভালোভাবে আলোচনা করলে আরো ভালো হতো। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের প্রথম ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।